শুরু করছি বাংলা বলছে। গতকাল এই বাংলা বলছেতেই আমরা দেখিয়েছিলাম যে একাধিক ভিডিও ফুটেজ কসবার ডিআই অফিসের সামনে যখন খণ্ডযুদ্ধের পরিস্থিতি, যখন পুলিশের শিক্ষককে লাথি মারার দৃশ্যকে কেন্দ্র করে বা লাঠি চার্জের দৃশ্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তোলপাড়, তখন বেশ কিছু ফুটেজ আমরা দেখিয়েছিলাম। আমাদের প্রশ্ন ছিল যে ডেফিনেটলি পুলিশ শিক্ষকদের ওপর লাঠিচার্জ করছে, শিক্ষকদের লাঠির আঘাত করছে, এই ঘটনা মেনে নেওয়া যায় না। কিন্তু কি পরিস্থিতি তৈরি হয়েছিল, শিক্ষক শিক্ষিকাদের আড়ালে কি আরও কেউ বা কারা সেখানে ইন্ধন জুগিয়েছিল? আজকে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা ভিডিও ফুটেজ দেখিয়ে দাবি করলেন যে প্রথমে পুলিশকে অ্যাসল্ট করা হয়, পুলিশের ওপর চিৎকার করা হয় যে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়া হবে এবং এরপরই পুলিশ অ্যাকশন নেয়। আমাদের এখানেই প্রশ্ন, যে কোনো ইস্যুকে কেন্দ্র করে বিরোধী দল তারা শাসকের বিরুদ্ধে অস্ত্রে শান দেবে, এটাই স্বাভাবিক, এটা সর্বত্র হয়ে আসে, সর্বকালে হয়ে আসে, বরং এই বিরোধিতাটাই এক্সপেক্টেড। কিন্তু আমরা গত কয়েক মাসের চিত্র যদি দেখি, প্রথমত আরজিকর কাণ্ড, আরজিকর কাণ্ডে আবারও বলছি 14ই অগস্টের যে রাত দখল, আরজিকরে যেভাবে এক চিকিৎসক কর্মরত অবস্থায় নৃশংস নির্মম পরিণতির শিকার হয়েছেন, তার প্রতিবাদে সাধারণ মানুষ তারা স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ নেমেছিলেন। তারা প্রত্যেকে রিলেট করছিলেন নিজেদের দিয়ে, নিজেদের সন্তান সন্ততি দিয়ে, এবং যারই বহিঃপ্রকাশ আমরা দেখেছিলাম 14ই অগস্ট রাত দখলে। কিন্তু এরপর কি হলো? এরপরে যে ঘটনার প্যাটার্ন লক্ষ্য করা গেল, যেখানে আমরা দেখলাম যে আমদানি হলো বাংলাদেশের একাধিক স্লোগান, এবং যখনই সমাধান সূত্র হাতড়ে বেড়ানো হচ্ছে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে ডাকছেন, আন্দোলনকারী জুনিয়র ডক্টররা তারা যাচ্ছেন, কিন্তু দরজার মুখে দাঁড়িয়ে তারা দীর্ঘ আলোচনা করছেন এবং তারপর সেই মিটিং ভেস্তে যাচ্ছে। অথবা কালীঘাটের বাসভবনে তারা দাঁড়িয়ে ভিড়ছেন, মুখ্যমন্ত্রী হাত জোর করে তাদের ভেতরে আহ্বান জানাচ্ছেন, কিন্তু তারা সেখান থেকেও ফিরে আসছে, নিষ্ফলা হচ্ছে। এরপর অনেক জল গড়িয়েছে, অনেক প্রশ্ন উঠেছে, ক্রাউড ফান্ডিংয়ের তত্ত্ব এসেছে। এই প্রশ্নটাই দানা বেঁধেছে যে তাহলে কি সরকার ফেলাই, এবং বারবারই আমরা দেখেছি বিরোধীদের এই একটা স্লোগান উঠে এসেছে, যেটাতেও বাংলাদেশের ছায়া, দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জির পদত্যাগ। এখানেই কেউ প্রশ্ন তুলছেন যে আরজিকর থেকে শুরু করে এই চাকরি বাতিল ইস্যু, কোথাও কি আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে টলানোর ছক, এবং সেটাও কোথাও বাংলাদেশ মডেল দ্বারা অনুপ্রাণিত হয়ে? আবারও বলছি যে বিরোধীরা তারা আন্দোলন করবেন, বিরোধীরা ডেফিনেটলি প্রতিবাদ করবেন, সেটাই হয়ে এসেছে, সেটাই বিরোধী দলের কাছ থেকে কাঙ্ক্ষিত কাম্য। কিন্তু বিরোধিতার নামে কিছু কিছু শক্তি কি আসলে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে? কারণ আমরা দেখেছি আরজিকরের পরও যে 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেস 6-0 করেছে। তাহলে কি নির্বাচনী রাজনীতিতে দাঁত ফোটাতে না পেরে কোথাও যেন তেন প্রকারেণ কোনো ইস্যুতে নৈরাজ্য সৃষ্টি করে সরকার টপকানোর চক্রান্ত? এ প্রশ্ন কোনো রাজনৈতিক মহল থেকে উঠছে, তাই নিয়ে আমরা আলোচনা করব। আমি শুরুতে চোখ রাখবো প্রতিবেদনে। আরজিকর হোক বা এসএসসি, প্রত্যেকবারই সংশ্লিষ্ট আন্দোলনের সমস্যার প্রতিকারের বদলে বিরোধীদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছে। বিক্ষোভের সময় বারবার আক্রমণ হয়েছে সরকারি সম্পত্তির ওপর। প্রশাসন পদক্ষেপ করলেই সেটা দমনপীড়ন বলে অভিযোগ বিরোধীদের। সেই তালিকায় সর্বশেষ সংযোজন এসএসসি, এবং এখানেও কসবাকাণ্ডে বিক্ষোভকারীদের ভূমিকা কি ছিল তা স্পষ্ট করলেন জয়েন্ট সিপি ক্রাইম এবং কলকাতার পুলিশ কমিশনার। 12:30 পুলিশ অ্যাসল্ট হয়েছে, তারপরে কিন্তু পুলিশ ফোর্স ইউজ করেছে, ওর আগে কোনো প্রমাণ আমরা পাইনি যে ফোর্স ইউজ করেছে। ইট ওয়াজ এক্সপেক্টেড, মানে যে প্রোগ্রাম ছিল দ্যাট টিচার্স উইল বি দেয়ার। এবার টিচারের সঙ্গে বাইরের লোক এসছে, এটা তো আমরা ওখানে যখন পৌঁছেছে কিছু লোক, তখন আমরা কনফার্ম হয়েছি দ্যাট বাইরের লোকও আছে, অ্যান্ড ডিউরিং ইনভেস্টিগেশন উই আর শিওর আউটসাইডার্স ওয়ার প্রেজেন্ট। মমতার পদত্যাগ চাই, বিনীত গোয়েলের গ্রেফতার চাই, বাকিটা আমরা বুঝে নেব। 9ই আগস্ট 2024।
আরজি করে অন ডিউটি মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল হয়েছিল দেশ। অরাজনৈতিক আন্দোলনে সামিল হয়েছিল সাধারণ মানুষ। তবে যত দিন এগিয়েছে আন্দোলনে মিশেছে রাজনীতির রং। 14ই আগস্ট 2024 রাত দখলের স্বতঃস্ফূর্ত আন্দোলন মুহূর্তে বদলে গিয়েছিল তাণ্ডবে। মেয়েদের রাত দখলের মাঝেই দেখা গিয়েছিল দুর্বৃত্তদের বেপরোয়া লাগাম ছাড়া গুন্ডামি। সেই রাতে হামলা করেছিল কারা? 27শে আগস্ট 2024 ছাত্র সমাজের নবান্ন অভিযান, অরাজনৈতিক আন্দোলন, কিন্তু নেপথ্যে প্রকট রাজনীতি। মুখ্যমন্ত্রীর পদত্যাগের মতো জোরালো রাজনৈতিক দাবি। পুলিশের গাড়িতে ভাঙচুর, আগুন, পুলিশের জামা পরে নবান্ন অভিযানের দাপাদাপি। প্রশ্ন উঠেছিল, এরাও কি ছাত্র সমাজেরই প্রতিনিধি? মাসের পর মাস কর্মবিরতি, স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ। সেখানে গিয়েও আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিনীত অনুরোধ করব যে আপনারা নিজেদের মধ্যে কথা বলুন, কথা বলে সিদ্ধান্ত নিন এবং আপনারা কাজে ফিরুন। আপনারা আমার ভাই বোন, এটুকু জেনে রাখবেন, আপনাদের জন্য সিম্প্যাথি, আমি কোনো অ্যাকশন নেব না। 14ই সেপ্টেম্বর 2024 চিকিৎসা ব্যবস্থায় অচলাবস্থা কাটাতে বারবার বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। কালীঘাট পর্যন্ত জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল পৌঁছলেও বৈঠক হয় না। তখনও হাত জোর করে চা খেয়ে যাওয়ার কথাও বলতে শোনা যায় মুখ্যমন্ত্রীর মুখে। আমি তোমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি, প্লিজ এসো তোমরা। আমি তোমাদের অনুরোধ করব, তোমরা এসো। যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটু চা খেয়ে নাও। ছাত্র আন্দোলনের পর শিক্ষক আন্দোলন, চাকরি হারাদেরও চাকরি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। আমি একটা কথা বলতে চাই, আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। 9 এপ্রিল 2025 রাজ্য সরকারের আশ্বাসের পরেও চাকরি হারাদের মারমুখী চেহারা। কসবায় ডিআই অফিস অভিযান ঘিরে ধুমধুমার। আরজিকর আন্দোলনের পরেও বাংলায় 6 বিধানসভা কেন্দ্রের ভোটে সব আসনে জয়ী হয় তৃণমূল। সর্বশক্তি দিয়েও বঙ্গে বিজেপির ক্ষমতা ক্ষীণ। খাতা খুলতে পারেনি 34 বছর ক্ষমতায় থাকা বাম। ভোটে একবার চলে যাব আপনাদের কিছুক্ষণ আগেই যেটা জানাচ্ছিলাম যে এসএসসি বৈঠক চলছে। ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী উপস্থিত রয়েছেন, এসএসসি চেয়ারম্যান রয়েছেন এবং চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিরা রয়েছেন। তারা এই মুহূর্তে প্রেস কনফারেন্স করছেন। লিগ্যাল ওয়েতে আমরা পুরোপুরি জিতে আসব, তার আগে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলছি না। আমরা তো অনশন করিনি, আমরা কি করব সেটা ওখানে গিয়ে আমরা আমাদের যারা চাকরিহারা আছে তাদের সঙ্গে আলোচনা করে অবশ্যই করব। বেতন নিয়ে যেটা আলোচনা হয়েছে, যে দেখুন আমাদের তো সুপ্রিম কোর্টের অর্ডার আছে, এখন আপাতত ভাবে যে বেতন চালু থাকবে কিনা সেটা আইনি পরামর্শ নেওয়া চলছে। তবে আমরা দেখেছি স্যালারি পোর্টাল খুলে দিয়েছে, এটুকু আছে, বেতন সাবমিট হবে। মিটিং এ দেখুন পার্সিয়ালিটি মানে পার্সিয়ালি কিছুটা আমরা মনে হয়েছে, যেহেতু যোগ্য লিস্ট বা 22 লক্ষ ওএমআর, তো পার্সিয়ালি কিছু দাবি তো আমার মনে হচ্ছে মেনে নেওয়া সম্ভব হচ্ছে। এখন আইনি পরামর্শ নেবেন ওনারা, তারপরে লিস্ট পাবলিশ হবে কিনা। যদি দেখা যায় যে আইনি পরামর্শে কোথাও গলদ হলো বা আইনি পরামর্শে আটকে গেল, আমরাও আমাদের লয়ারের সঙ্গে আইনি পরামর্শ করব যে এটা মানে আটকে দেওয়াটা ঠিকঠাক ছিল কি করা যেত, তো সেটা আমরা বলতে পারি। যোগ্য অযোগ্যের লিস্ট যদি এখনই আলাদা করে প্রকাশ করা যায়, উনি যেটা বলছেন আমরা দেখলাম চাকরিহারা শিক্ষকরা তারা সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং তারা যেটা বলছেন যে এসএসসি নাকি জানিয়েছে যে মিরর ইমেজ নেই। আমরা আরো বিস্তারিত জানার জন্য অপেক্ষা করব আজকের বৈঠক থেকে কি নির্দেশ বেরোলো, শেষ পর্যন্ত বৈঠক কার্যকরী হলো নাকি বৈঠক ভেস্তে গেল, এই নিয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব আর কিছুক্ষণের মধ্যেই। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তন্ময় ঘোষ, বিজেপির পক্ষ থেকে প্রীতম দত্ত, কংগ্রেসের পক্ষ থেকে পার্থ মুখার্জি, সিপিআই এর পক্ষ থেকে সৈকত গিরি এবং কিছুক্ষণের মধ্যেই আইনজীবী ফিরদৌস শামীম আমাদের সঙ্গে এসে যোগ দেবেন। আরও একবার ফিরে যাব প্রেস কনফারেন্সে।
কসবার ঘটনা নিয়ে আমরা বলেছি হয়েছে যে এটা মানে কোন রকম বাঞ্ছনীয় নয়, এটা ঠিক হয়নি। এটা একটা সত্যি বাজে ঘটনা ঘটেছে। আমরাই বলেছিলাম যে এরকম ভাবে করা হলো, এটা তো আমাদের উপর ঠিকঠাক একটা মানে প্রহার করা যাকে বলে শিক্ষা জগতের উপর। তো ওনারা সবাই বললেন যে এটা ঠিক হয়নি, আমরাও এটা দেখেছি। আমি এদিকে নজর রাখবো, আমাদের সহকর্মী তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করব। আমি প্রথমে আসি প্রীতমের কাছে। প্রীতম, ডেফিনেটলি আন্দোলন হবে, প্রতিবাদ হবে, বিরোধীরা তারা এই ইস্যুগুলোকে নিয়ে সরকারকে অস্বস্তিতে ফেলার চেষ্টা করবেন, এটা খুব স্বাভাবিক, এটা আমরা অতীতেও দেখেছি, এখনো দেখে আসছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সলিউশন খোঁজার ক্ষেত্রে যখনই কোনো অগ্রসর হওয়া যাচ্ছে কোনো পক্ষ থেকে, আমি একটু বিরত করছি, আবারও একবার সরাসরি চলে যাব। আপনারা বুঝতে পারছেন যে এখন খুবই সংকটময় পরিস্থিতিতে আছে, সবাই খুব চাপে আছে, কিন্তু লাথি মেরেছে, ইন্টেনশনালি লাথি মারছে এরকম কিছু নয়। যে ছেলেটি বলছে সে এমনিতেই খুব উত্তপ্ত অবস্থায় আছে, এই কারণে সে কয়েকদিন ধরেই রাত্রে লাইভ করে, তার বাচ্চার ভিডিও দেয়, বলে আমার 3.5 বছরের বাচ্চা, আমার কোনো থাকার জায়গা নেই, এই বাচ্চার কি হবে। তো সেরকম পরিস্থিতি ওই একটা মানে এতটা বুঝতে পারছেন তো, চিন্তার মধ্যে আছে। তো ও বারবার বলছিল আমাকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দাও, সব জ্বালিয়ে দাও আমাকে, মানে এইভাবে নিজেকে জ্বালিয়ে দাও। ও অন্যকে জ্বালিয়ে দেবে, সরকারি সম্পত্তি ভাঙচুর করবে, এরকম কোনো ইন্টেনশন নেই। এবার যদি এটা হতো তাহলে ভাবুন, চাকরি চলে গেছে, এখনো পর্যন্ত কি কোনো সরকারি সম্পত্তিতে শিক্ষকরা হাত দিয়েছে? দেখাতে পারবেন? শিক্ষাকর্মীরা অত্যন্ত সংযত হয়েই তারা আছে এখনো, এত বড় মানে মাথার উপর পাহাড় ভেঙে পড়ার পরেও, তারপরেও যদি এরকম অ্যালিগেশন গুলো আসে, সত্যি আমরা দুঃখিত যে এরকম আসে। আন্দোলন স্থগিত থাকবে না, আমাদের আন্দোলন স্থগিত থাকবে না, কারণ দেখুন এটা শুধুমাত্র একটা আলোচনা, এবং বলা হয়েছে সোমবারের দিন তারা লিগ্যাল আলোচনা করে এগুলোকে প্রকাশ করবে, কিন্তু হ্যাঁ 1 সপ্তাহ, কিন্তু তার মানে এই নয় যে ওই আলোচনা মানে হলো আর আমরা আর কোনো অবস্থান আন্দোলন লড়াই কিছু করবো না। আমরা আসলে রাস্তাতেই আছি আর রাস্তাতেই থাকবো, দিনই থাকবো যতদিন না আমরা সুপ্রিম কোর্ট থেকে রিভিউতে আমরা ন্যায় পাচ্ছি, ততদিনই আমরা রাস্তাতে থাকবো। যে কোনো স্কুল তো বন্ধ। আপনারা যা দাবি করেছেন, এই যে 22 লক্ষ ওএমআর, যোগ্য অযোগ্যের আলাদা তালিকা এবং ওই মিরর ইমেজ, প্রত্যেকটা কি দেওয়া সম্ভব বলে স্কুল সার্ভিস কমিশন? মেহবুব প্রীতম গতকাল এসেছিলেন আমাদের স্টুডিওতে, এবং মেহবুব সেখানে বলছিলেন যে এক তো হচ্ছে দুর্নীতির জন্য এতগুলো চাকরি গেছে, অসহায় যোগ্য চাকরি প্রার্থী তাদের চাকরি গেছে, আবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি একের পর এক মামলা করে, তার অভিযোগ মেহবুবের কথা। মেহবুব বলছেন যে অভিজিৎ গাঙ্গুলি তিনি বললেন যে তিনি যাবেন, তিনি উদ্যোগ নেবেন মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানোর ব্যাপারে, তারপর তিনি যাওয়াটা বন্ধ করলেন। তিনি এই প্রশ্ন তুলেছেন, মেহবুব কালকে খুব পার্টিনেন্ট একটা প্রশ্ন তুলেছেন যে আসলে সমস্ত শাসক বিরোধী সব রাজনৈতিক দল কি আসলে আমাদের 2026-এর রাজনৈতিক খোরাক করতে চায়? প্রথম কথা হচ্ছে বৌপিয়াদি, যেই ছেলেটি কালকে বলেছিল না যে জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, তো তার আমরা পুরো ফেসবুক দেখে, তার যে নিজস্ব ফেসবুক, তার নামটা হচ্ছে প্রতাপ রয় চৌধুরী, ভদ্রলোকের নাম। এবং ইনি এর আগে যে তুমি যেরকম বলছো এরকমই একটা কথা বলছিল যে সিপিএম বিজেপি নাকি দায়ী এসবের জন্য, এবং 2024 তার আগে যে ভোটের বারবার যে শাসক দল কয়েকটা জায়গায় জিতেছে সেখানে জয় বাংলা স্লোগান দিয়েছে, তার ফেসবুকে দেখা গেছে। তো আমরা মনে করি সেম অভয় আন্দোলনের মতো তৃণমূল কিছু স্টুজ ঢুকিয়ে দিয়েছে এই শিক্ষকদের আন্দোলনের মধ্যে। তো এই চাকরিহারা শিক্ষকদের প্রতি আমরা সহমর্মিতা জানিয়ে এরকম কিছু লোকেদের জন্য আমরা বলে রাখছি যে একটু সাবধান থাকতে। আর তুমি বলো তো, এই যে ধরো আজকে এত কিছু কিসের জন্য হচ্ছে, তার কারণ মমতা ব্যানার্জির ক্যাবিনেটের লোক তারা চুরি করেছেন। সেটা আজকে তো মানে এরকম তো ব্যাপার নেই, অভিযোগ যে কথা বলছে অভিযোগ আছে, অভিযোগ না, অভিযোগ প্রমাণিত হয়ে গেছে যে শিক্ষা চুরি করেছে। এবং তারা কারা চুরি করেছে? মমতা ব্যানার্জির ক্যাবিনেটের লোকজন। কিছু জেলে আছে, এবং কৃণাল ঘোষের কথা এখনও কোনো একজন মন্ত্রী সে ক্যাবিনেটে আছে। তো কার জন্য হয়েছে? এই সুপার নিউমেরিক পোস্টটা কে বানিয়েছেন? ক্যাবিনেটের ক্যাপ্টেনকে
তো সবটাই তো মমতা ব্যানার্জির জন্য। তো আমরা বিরোধী রাজনৈতিক দল হয়ে যদি আমরা একটাই দাবি তুলি যে আপনি সরে যান, আপনার দ্বারা হচ্ছে না অভয়ের কাণ্ড হচ্ছে, না অভয়ের কোনো বিচার আপনি দিতে পেরেছেন, সেখানেও প্রমাণ লোপাট করেছেন, সেম জিনিসটা এখানেও প্রমাণ লোপাট হচ্ছে। শুধু আমি আসবো, ফিরদৌস শামীম আমাদের সঙ্গে ইতিমধ্যে এসে যোগ দিয়েছেন। আমি সৈকতের কাছে আসবো। সৈকত, আমরা যেটা দেখেছি যেভাবে এমনকি আরজি করে যে অর্থাৎ যে জায়গায় এই ঘটনা হয়েছিল আরজি করে, আমরা সেই 14ই আগস্ট রাত দখলের রাতেই দেখেছি যে ডিওয়াইএফআই এর যে কর্মসূচি তাকে কেন্দ্র করে চূড়ান্ত একটা ওখানে ভ্যান্ডালিজম চলে এবং তারপর পারস্পরিক দোষারোপ চলে এবং যাদের গ্রেফতার করা হয়েছিল তাদের পরবর্তীকালে মীনাক্ষী মুখার্জিরা গিয়ে গলায় মালা পরান। এখানে প্রশ্ন উঠছে যে কোথাও কি আসলে যে কোনো আন্দোলনকে একটা জঙ্গি রূপ দেওয়া, একটা নৈরাজ্যের চেহারা দেওয়া, সেটার একটা চেষ্টা চলছে না। আরজি করে ভাঙচুরের ঘটনা এখনো অবধি কোনো ডিওয়াইফাই কর্মীর বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। আপনার সাবজেক্ট আজকে আলোচনা যে সরকারকে গণতান্ত্রিক পদ্ধতিতে না সরাতে পেরে তাহলে কি কোনো একটা চক্রান্ত কাজ করছে। প্রশ্ন হচ্ছে 14 তারিখের রাতের উদাহরণ আপনি সামনে আনলেন। আচ্ছা বলুন তো, তখন কলকাতা পুলিশ কমিশনার কার কথা মতন চলছিল? সিপিএম এর কথা মতন, বামেদের কথা মতন, নাকি বিজেপির কথা মতন? কলকাতা পুলিশ কমিশনারকে কে বারণ করেছিল 14 তারিখ মাঝরাত্রে ওরকম হাট গুটিয়ে পালিয়ে যেতে? যে মব এসেছিল এলাকার 4টে নির্দিষ্ট ওয়ার্ডের যে জমায়েত, সেই জমায়েত কারা কন্ট্রোল করেছিল? এলাকার আমার প্রশ্নটা ভিন্ন। আমার প্রশ্নটা হচ্ছে যে কোনো কিছুকে কেন্দ্র করে, আবারও বলছি, প্রতিবাদ, বিক্ষোভ, আন্দোলন স্বাভাবিক, বিরোধীদের দায়িত্ব সেটা, বিরোধীদের কর্তব্য সেটা, কিন্তু এটা কি দেখা যাচ্ছে? কালকে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেয়, মহিলা পুলিশ কর্মীর গায়ে লাথি দেওয়া হচ্ছে। আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যার কথা আপনি বলছেন তিনি প্রকাশ্যে অনিয়ার বলেছেন, রেকর্ড রয়েছে, যে বিজেপি সিপিএম চক্রান্ত করে আমাদেরকে বলি করছে। তাহলে সে কি করে আমাদের বিরোধীদের কোন একজন মাস্টারমাইন্ড ফসল হতে পারে? আমরা এর আগে বহু ঘটনার ক্ষেত্রে দেখেছি আন্দোলনকে কালিমালিপ্ত করতে শাসক বরাবর তার রোল প্লে করে। আমি আপনাকে দুটো কথা বলি, আজকে শুধু এসএসসি আন্দোলন নয়, অভয়ার আন্দোলন নয়, আপনি যদি দেখেন ওয়াকফ বিরোধী আন্দোলন, কলকাতায় গতকালকে যে ঘটনা ঘটলো তাতে কার রাজনীতি সুবিধা হলো? কে জঙ্গিপুর, কে আমতলা, কে কলকাতা শহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে বারণ করেছিল যে আপনার সরকার বিপদে পড়তে পারে, আপনি হাত গুটিয়ে বসে থাকুন? দেখুন, সরকারের বিরুদ্ধে বিরোধীরা রাজনীতি করবে। আমরা আজ অব্দি, আপনি যে স্লোগানটা বললেন দফা এক দাবি এক মমতার পদত্যাগ, এই স্লোগান আমরা বামপন্থীরা, বামফ্রন্ট, আমরা মনে করি গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকারকে আমরা এইভাবে রাষ্ট্রপতি শাসনের মধ্য দিয়ে কিংবা সেনাবাহিনী নামিয়ে কিংবা তাকে জোর করে সরিয়ে দেওয়ার পক্ষে আমরা নই। আমাদের একটা নীতিগত অবস্থান, আমি এক লাইন শেষ করি, আমাদের একটা দলীয় নীতিগত অবস্থান যে নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো সরকারকে যদি বিজেপি এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ফেলতে আসে আমরা তার বিরুদ্ধে থাকবো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে যে দুর্নীতিরাজ এবং যে বিশৃঙ্খল অবস্থার মধ্যে রাজ্যের মানুষকে ফেলে দিচ্ছে। একটি অডিও ক্লিপের পরিপ্রেক্ষিতে বাম যুব নেতা তাকে গ্রেফতার করা হয়েছিল। কেন অডিও রেকর্ড করছেন না? বারবার তো তার আইনজীবীরা কোর্টে অ্যাপিল করছে যে তাড়াতাড়ি অডিও রেকর্ড করুন। কেন অডিও রেকর্ড করছেন না? তার সঙ্গে তো আমরাও পাল্টা একটা অভিযোগ করেছিলাম যে তৃণমূলের মুখপত্রের হাতে কলকাতা পুলিশের আগে বলছেন একজন যে ফাইট টু ফিনিশ তো নয়। প্রশ্নটা হচ্ছে ফাইট টু ফিনিশ কে করবে? কলকাতা পুলিশ তো প্রমাণ করবে যে এটা ফাইট টু ফিনিশটা অরিজিনাল না ফেক। প্রশ্ন হচ্ছে আমি এক সেকেন্ড শুরু আমি এক লাইনই শেষ করি। তন্ময়দা, কুণাল বাবুরা তো তৃণমূলের এমএলএ এমপি নন, তারা একটা অডিও রেকর্ড কলকাতা পুলিশের সার্ভার থেকে পেয়ে যাচ্ছে। এক সেকেন্ড তন্ময়, প্রথম কথা হচ্ছে এমএলএ এমপি হলে পাওয়া যায়, এটা আমি বিশ্বাস করি না। কারণ হ্যাঁ, না পয়েন্টে আমি তো সবে শুরু করেছি, সেটা হচ্ছে যে অভিযোগ নিয়ে আসছে এবং আজকের আলোচনার যেটা মূল ধারা সেটা হচ্ছে বারবার নির্বাচনে ব্যর্থ হয়ে যখন একটা গণতন্ত্রে একটা সরকার নির্বাচিত হয় মানুষের দ্বারা এবং মানুষের রায় চূড়ান্ত, এটা মেনে নিতে হবে, সেই রায় মানতে না পেরে বারবার ব্যর্থ হয়ে যে ফ্রাস্ট্রেশন, সেই ফ্রাস্ট্রেশন থেকে, পলিটিক্যাল ফ্রাস্ট্রেশন থেকে এখন বর্তমানে বাংলায় যারা বিরোধী দল আছে, বিজেপি সহ বাম এবং কংগ্রেস যারা আছে, তারা চেষ্টা করছে বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে কোনোভাবে সরকারকে অন্যভাবে ফেলে দেওয়ার জন্য। সৈকত যেটা বললো আমি অ্যাপ্রিসিয়েট করলাম ওর চিন্তা ভাবনাটা, কিন্তু বারবার দেখছি একই ঘটনা ঘটিয়ে পশ্চিমবাংলায় গণতান্ত্রিক পরিসর আছে সেই জন্য আন্দোলন হচ্ছে এই একই ঘটনাকে কেন্দ্র করে। দুর্নীতি, শিক্ষা দুর্নীতি তো বিষয়, যদি শিক্ষা দুর্নীতি বিষয় হয় তাহলে মধ্যপ্রদেশে ব্যাপক কেলেঙ্কারি যখন হয়, যারা হুইসেল ব্লোয়ার হয়ে যাচ্ছিল তারা তো লাশ হয়ে যাচ্ছিল, পশ্চিমবাংলায় লাশ হচ্ছে না। আন্দোলন হচ্ছে, আন্দোলনের উপর কোথাও একটা লাঠিচার্জ হয়েছে, লাথি মারার এগেনস্টে সকলে মিলে তার নিন্দা জানানো হয়েছে, তারপরে এই বিরোধিতা থাকবে এবং সেই বিরোধিতা কাম্য, কিন্তু
সেখান থেকে ক্ষমতা সরিয়ে দেওয়ার এই যে একটা চক্রান্ত সবসময় বিজেপি করছে, হয় কোর্ট অর্থাৎ আদালত বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নির্ভর রাজনীতি, তার জন্যই বারবার বিরতি আমাকে নিতেই হবে। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আপনাদের দেখাবো যে আজকে যখন অভিজিৎ গাঙ্গুলি বিজেপির সাংসদ তিনি এই চাকরি প্রার্থীদের আন্দোলনে গিয়েছিলেন সলিডারিটি দেখাতে, তাকে সেখানে গোব্যাক শুনতে হয় এবং তাকে উদ্দেশ্য করে বেশ কিছু ব্যঙ্গোক্তি উড়ে আসে। দেখাবো একটা ছোট্ট বিরতি, তার আগে নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন বাংলা বলছে। আমরা যেটা জানতে পারছি যে সোমবার এসএসসি যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করবে। আইনি পরামর্শ মেনেই আইনি পথেই এই যোগ্য অযোগ্যের তালিকা পেশ করা হবে বলে আমরা জানতে পারছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী এসএসসি দফতর থেকে সত্য সুন্দর ভট্টাচার্য। আমি সত্যর কাছ থেকে খুব সংক্ষেপে জেনে নেওয়ার চেষ্টা করবো। সত্য, কি জানা যাচ্ছে যে সোমবার যোগ্য অযোগ্য প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে এসএসসি? সত্য শুনতে পাচ্ছ? হ্যাঁ, দেখো, যেটা চাকরিহারারা, যোগ্য চাকরিহারারা কিছুক্ষণ আগেই প্রায় ম্যারাথন বৈঠক বলা যেতে পারে, 3 ঘন্টা বৈঠক শেষে তারা যেটা জানালেন যে ইতিমধ্যেই যে দাবি, মূল যে দুটো দাবি নিয়ে যোগ্য এবং অযোগ্যদের তালিকা পৃথক করা এবং ওএমআর সিটের মিরর ইমেজ প্রকাশ্যে নিয়ে আসা, এই দাবিকে সামনে রেখেই কিন্তু তারা আজকে বৈঠকে এসেছিলেন শিক্ষামন্ত্রীর সঙ্গে। সেই জায়গায় দাঁড়িয়ে আলোচনার সাপেক্ষে ইতিমধ্যেই আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছে রাজ্য সরকার এবং আলোচনার সাপেক্ষে আগামী সোমবার দিন সেই তালিকা, অর্থাৎ যোগ্য এবং অযোগ্যদের যে তালিকা, সেই তালিকা প্রকাশ করা হবে, এমনটাই কিন্তু তাদের আশ্বাস দেওয়া হয়েছে। সেক্ষেত্রে একদিকে যেরকম আইনগত প্রক্রিয়া চালু রাখা হয়েছে, রিভিউ পিটিশন করা হবে শীর্ষ আদালতে, তার পাশাপাশি কিন্তু চাকরি প্রার্থীদের, এই চাকরিহারাদের যে দাবি ছিল সেই দাবির ভিত্তিতেই কিন্তু এমনটা জানানো হয়েছে আজকের বৈঠক থেকে। চাকরিহারারা, যারা যোগ্য চাকরিহারা, যারা আন্দোলনে রয়েছেন, তারা কিন্তু এমনটাই জানিয়েছেন। কিন্তু পাশাপাশি তারা এটাও জানিয়েছেন, এখনো পর্যন্ত এসএসসির তরফ থেকে বা শিক্ষামন্ত্রীর তরফ থেকে কোনো ব্রিফিং হয়েছে? দেখো, বৈঠক শেষে শুধুমাত্র কিছুক্ষণ আগেই 13 জন প্রতিনিধি চাকরিহারা তারা বাইরে বেরিয়ে এসে বলেছেন কিছুক্ষণের মধ্যেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এসে এই বৈঠকের কি রাজ্য সরকারের কি অবস্থান, তারা আইনগতভাবে কি পদক্ষেপ নিচ্ছে এবং যে দাবিকে সামনে রেখে আজকের বৈঠক শুরু করেছিলেন তাদের সঙ্গে কথা বলেছেন এই যোগ্য চাকরি। সত্য, নজর রাখো ব্রাত্য বসু যদি সাংবাদিকদের মুখোমুখি হন, আমরা সরাসরি সেটা দর্শকদের দেখাবো। আপাতত তোমাকে ধন্যবাদ। আমি ফিরদৌসের কাছে আসি। যোগ্য অযোগ্যের প্রার্থী তালিকা নিয়ম মেনে, আইনি পরামর্শ মেনে সোমবার প্রকাশ করতে চলেছে এসএসসি, এমনটাই জানিয়েছেন এই মুহূর্তে যে 13 জন প্রতিনিধি তারা বেরিয়ে এসেছেন মিটিং শেষে। তারা সেটা তো করতেই হবে। কেন করতে হবে? আপনি যদি রায়টি পড়েন তাহলে সেখানেই পেয়ে যাবেন। তার কারণ আপনি রায়ের কনক্লুশন পোর্শন চলে যাবেন, প্যারা 45 অনওয়ার্ডস, চিহ্নিত বৈধ এবং চিহ্নিত অবৈধ এই তালিকা প্রকাশ করলাম। শিক্ষামন্ত্রী এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। না, এক বৈঠক কেন হয়েছে সেটা ফার্স্টে বুঝতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যোগ্য বঞ্চিতদের যাতে চাকরি থাকে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের পরে সে ব্যাপারে আইনি প্রতিরক্ষা দেওয়ার কথা এবং আইনি যাতে সহযোগিতা সমস্ত যোগ্য বঞ্চিত শিক্ষক পান সে ব্যাপারে তিনি নেতাজি ইন্দ্রজিৎ দিন ঘোষণা করেছিলেন। সেই মোতাবেক আজকে আমরা বিকাশ ভবনে ওনারা আমাদের সঙ্গে বসতে চেয়েছিলেন। ওরা চিঠি লিখে একটা আবেদন করেন এবং সেই তার পরিপ্রেক্ষিতে আজকে বৈঠক হয়েছে। ওরা বেশ কিছু দাবি আমাদের কাছে করেছেন। আমার ধারণা সেই দাবিগুলো বা কি দাবি দেওয়া সেটা ইতিমধ্যেই আপনাদের কাছে ওরা আপনাদের মিটিং এর ফলাফল এক পোস্ট আপনাদের জানিয়েছে। আমাদের দিক থেকে বলার যে ওরা যেগুলো বলেছেন সেগুলোর সঙ্গে আমাদের কোনো মৌলিক কোনো বিরোধ নেই, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই যেহেতু আপনারা বুঝতেই পারছেন এটা মহামান্য সুপ্রিম কোর্টের একটা সরাসরি নির্দেশ আছে, সেখানে আমরা আইনি কবচ বা আইনি সহযোগিতা ছাড়া, আইনি পরামর্শ ছাড়া এখানে আমরা কোনো কাজই করতে পারবো না। ফলে ওদের দাবিগুলি অত্যন্ত ন্যায়সঙ্গত, আমরা আইনি পরামর্শ নেব। প্রথম যেটা ওরা দাবি করেছেন, এক, সেটা হচ্ছে যে যোগ্য এবং অযোগ্য এর তালিকা এসএসসি যেন প্রকাশ করে। আমি গতকালও যেটা আপনাদের বলেছিলাম, এটা এসএসসি কাছে অবশ্যই এই তথ্য আছে
সিবিআই এর দেওয়া তথ্যের ভিত্তিতে, এবং সেটা এসএসসি 3 বার এফিডেভিট দিয়ে আদালতে জানিয়েছে। অর্থাৎ যোগ্য অযোগ্য তালিকা আমাদের আছে 1, এবং 2 ওরা দাবি করছেন সেই তালিকা যেন এসএসসি তাদের আমাদের ওয়েবসাইটে তুলে দেয়। এবার এখানে আমাদের তাতেও আপত্তি নেই, কোনো অসুবিধা নেই। আমি এসএসসিকে জিজ্ঞেস করেছি, এসএসসি চেয়ারম্যান ওখানে আছে, এসএসসিরও কোনো অসুবিধা নেই। সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন, এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই। এই মূল 2টি দাবি ওরা আমাদের কাছে করেছিলেন। তার পরিপ্রেক্ষিতে এই কথা আমি এখন আপনাদের জানালাম। আপনাদের যদি আর কিছু প্রশ্ন থাকে সেটা আপনারা করতে পারেন। আনুমানিকভাবে আইনি পরামর্শ চাওয়া হচ্ছে। আমার মনে হচ্ছে সপ্তাহ 1.5-2 মধ্যেই আমরা এর একটা নিষ্পত্তি করতে পারবো। ওরা বলছিল 21 তারিখে আপনারা এই ওএমআর যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করবেন। তাহলে আজকে যদি 10 তারিখ হয়, আর 21 তারিখ যদি আর 11 দিন পরে হয়, আর আমার বলে যদি 2 হপ্তাহ হয়, তাহলে 2 হপ্তাহ থেকে 14 দিন থেকে 2 হপ্তাহ মানে যদি 14 দিন হয়, তার থেকে 3 দিন কমান, তাহলে সেটা হচ্ছে যোগ্য অযোগ্য তালিকা যখন আপনার কাছে ছিল, তাহলে এত সময় লাগলো কেন? কোনো সময় লাগেনি, দিয়েছে। আমি তো বারবার করে বলছি এটা একটা তৈরি করা, আমাদের বিরোধী দলের তৈরি করা ন্যারেটিভ। আপনারা সেই ন্যারেটিভ পা দেবেন না অনুগ্রহ করে, আমি বলছি আপনাদের। ওরা বলছে মিরর ইমেজ প্রকাশ করা। হ্যাঁ, মিরর ইমেজ, সেটাও আমরা আইনি পরামর্শ নেব। সেটা যদি সম্ভব হয় আমরা তুলে দিতে কোনো অসুবিধা নেই। সিবিআই রিকভার করেছে ওইটা তো? হ্যাঁ, অবশ্যই তুলে দিতে পারি। এই নিয়ে আমি তো কোনো কথা বলবো না। এই নিয়ে মহামান্য সুপ্রিম কোর্ট যা বলেছেন, আমি এমন কোনো কথা বলতে পারি না যাতে মহামান্য আদালতের কোনো অবমাননা হয়। এটা যেরকম আপনারা বুঝতেই পারছেন, আমরা সর্বাত্মকভাবে রিভিউ পিটিশনে যাব, মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করব, এসএসসিও করবে, আমরাও করবো। আমার আশা রাখছি যারা বঞ্চিত যোগ্য শিক্ষক তারাও করবেন। ফলে এটা আমাদের রিভিউ পিটিশন অব্দি এটা নিয়ে আমাদের কথা বললে এটা আদালত অবমাননা। তাহলে সুপ্রিম কোর্ট এটা অর্ডার দিয়েছে যে যারা সুপ্রিম কোর্ট একটা করে আগে তুমি বলবে, বল। যেভাবে এই মুহূর্তে তারা রাস্তায় রয়েছেন, প্রতিদিন মিটিং করছেন, অবস্থান করছেন, অনশন করছেন, তারা কি? আমি পরিষ্কারভাবে বলতে চাই যে তারা আমাকে স্পষ্টত জানিয়েছেন যে তারা অনশন করছেন না। তারা আমাকে, যারা আমার সঙ্গে যে প্রতিনিধি দল এসেছিল, আমি পরিষ্কারভাবে জানাই আবার, তারা আমাকে স্পষ্টত জানিয়েছেন তারা কোনো অনশনের মধ্যে নেই। তাদের মধ্যে একটা ছোট অংশ, তাদের মনে হয়েছে তারা রাজনৈতিকভাবে কোনো না কোনো দলীয় ভাবে যুক্ত, তারা এই অনশন। আমরা সরাসরি ছিলাম ব্রাত্য বসুর প্রেস কনফারেন্সে। মিটিংয়ের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। খুব সংক্ষেপে ফিরদৌসের রিয়াকশন নেব। ফিরদৌস, শুনলে। দেখুন, উনি যা বলছেন যে আমরা প্রকাশ করব, উনি কোনো দয়ার দাম দিচ্ছেন না, কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে প্রকাশ করতেই হবে। বিরত করে আমরা আবার একবার ফিরে যাচ্ছি। অন্ধকারাচ্ছন্ন করে দিতে পারে। ফলে আপনারা যেটা বলছেন এই অনশন টনশন ইত্যাদি কথা, এটা একটা খুব লিমিটেড একটা অংশ চালাচ্ছে, এবং ওদের পরিষ্কার ওদের মধ্যে একটা যে বিভাজন আছে সেটা নিজেরাই আজ করে আমাদের বলেছে। আমি সব বুঝতে বলছি, সুপ্রিম কোর্টের অর্ডার আছে বলে আপনারা বলছেন বেতনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আপনারা জানাতে পারবেন না, কিন্তু সুপ্রিম কোর্টের এটারও তো অর্ডার আছে যে যারা অযোগ্য তাদের বেতন সুদ সমেত ফেরত দেওয়ার, সেই ব্যাপারে আপনারা কোনো পদক্ষেপ নেবেন, পদক্ষেপ করছেন? দেখুন, রিভিউ পিটিশনের জন্য আমরা ওয়েট করবো, এবং ইতিমধ্যে আমরা এটাও বলেছি আমরা ক্লারিফিকেশনে গেছি। 17 তারিখ সেটা নিয়ে একটা মামলা আছে, তা 17 তারিখে মামলার ফলাফলটি একটু দেখে নিই, সেটা নিয়ে তখন নির্দিষ্টভাবে বলতে পারবো। আজকে গিয়েছিলেন ছাত্রছাত্রীদের আন্দোলনের যে এসএসসি ভবনের ওখানে, তাকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে, কি বলবেন? এবার তাকে যদি গো ব্যাক করে থাকেন, আমি তো প্রথমেই এটা বলবো যে কে চাকরি প্যানেল বাতিল করেছিলেন, কে ভক্ষক ছিলেন, কোন ভগবান সেই সময় তাদের চাকরি খেয়েছিলেন এবং সবাইকে একসঙ্গে বলেছিলেন যে সবাই দুর্নীতিগ্রস্ত। তো আমি ওনাদের অভিনন্দন জানাবো এই কারণে যে ওরা বুঝতে পেরেছেন দেরিতে হলেও
তাদের সঙ্গে সত্যিকারের মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, সরকার আছে। আজকে যেটা বলে গেলেন যে তারা এখনো পর্যন্ত যতক্ষণ না পজিটিভ কোনো ডিরেকশন হচ্ছে 2 সপ্তাহ পর যে টাইপটা বেঁধে দেওয়া হচ্ছে তারা কিন্তু রাজপথেই থাকবে, এমনটা জানিয়ে দিয়ে গেছেন। এই বিষয়ে সেটা আমি তো ওদের সঙ্গে সহমত, আমি ওদের সঙ্গে একমত যে যেটা আমরা প্রতিশ্রুতি দিয়েছি তা যদি রাখতে না পারি, তা যদি ভুয়ো বলে পরিগণিত হয়, তাহলে তো সত্যি তাদের আন্দোলন থাকা উচিত। কিন্তু আমি তাদের কাছে দাবি করব, যতক্ষণ আবেদন করব যে যতক্ষণ আপনারা আমাদের সঙ্গে আলোচনায় আছেন, যে দাবিগুলো আপনারা করেছেন, আমরা যেটা পরিপ্রেক্ষিতে বলেছি আমরা আইনি পরামর্শ নিয়ে এগুলো প্রত্যেকটি রাখার চেষ্টা করব, সেই সময়সীমাটা আপনি দেখে নিন। অর্থাৎ 21 তারিখ আপনাদের কথা অনুযায়ী না হলে তো সমীচীন বলে আমি মনে করি, কিন্তু ওরা আন্দোলন করবেন কি করবেন না সেটি আমি আবেদন করতে পারি। সেই নিয়ে তো আমি কোনো শেষ না করলে আমি চললাম। রিভিউ পিটিশনে কবে যাচ্ছেন বা সরকারের পক্ষ থেকে বা এসএসসি এটা কিছু ঠিক হচ্ছে আপনারা কবে যাবেন? দেখুন, রিভিউ পিটিশনে তো আমরা যাবই, এখানে আমরা যত দ্রুত সম্ভবই হয়তো আমরা যাবো। শিক্ষক প্রতিনিধি এসে বলে গেলেন স্কুলে আমি ওদের ফিরতে বলেছি, বিশেষত যোগ্য যারা আছেন, আমি আবার বলছি, আপনাদের মাধ্যমেও বলছি, আপনারা স্কুলে যান, স্কুলের সঙ্গে বিলঙ্গিং, স্কুলের সঙ্গে পজিশন, আপনারা যদি সত্যিই যোগ্য হন, আপনারা অবশ্যই যোগ্য, আপনাদের স্কুলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করবেন। কেননা এই যে ছেলে মেয়েগুলি তাদের ক্লাস নিন, তাদের আপনাদের থাকার মধ্যে দিয়ে একটা কিন্তু সামাজিক যোগ্যতা অযোগ্যতার একটা মূল্যমান একটা নির্ণয় হয়। বলে গেলেন এসএসসির কাছে যাওয়া যে হার্ড ডিস্কটা আছে যেটা এসএসসি হারিয়ে ফেলেছে, মানে তার জন্য সিবিআই কাছ থেকে নিতে হবে, কেন হলো? প্রথম কথা হচ্ছে যে সেটা এসএসসি চেয়ারম্যান বলবেন কি করে, কেননা উনি এসছেন 2022 সালে, তার আগে এসএসসি কি হারিয়ে ফেলেছে কি ফেলেছে কি ফেলেনি তার জবাব দিয়ে করতে উনি বাধ্য নন। তো সেটা ওনারাও জানেন, আমাদের এসএসসি চেয়ারম্যান সেটাই হতে বলেছে। সেটা আমি বললাম যে 17 তারিখে যে এটা তো মধ্যশিক্ষা পর্ষদ এখানে দাঁড়িয়ে আছেন সভাপতি, তিনি তো একটা এসএলপি করেছেন এবং সেটা 17 তারিখ হিয়ারিং হওয়ার কথা। তো আমি সব পক্ষকেই বলবো যে 17 তারিখ কিন্তু ওরা এটাও বলেছেন আপনাদের কাছে যে 17 তারিখ কারা কারা গিয়ে ওদের এই মধ্যশিক্ষা পর্ষদের বিরোধিতা করছেন, তার মধ্যে দিয়ে প্রমাণ হয়ে যাবে যে রাজনৈতিক কুম্ভীরাশ্রু কারা কারা ফেলছে। মধ্যশিক্ষা পর্ষদের অ্যাপিলে কারা বিরুদ্ধে দাঁড়াচ্ছেন সেটা কিন্তু রাজ্যবাসীও বুঝতে পারবেন, কারা সত্যি চায় এই চাকরিটা যোগ্যদের থাকুক, এমন কিন্তু যোগ্যদেরও চাকরিতে বাতিল হয়ে যাক, সেটাই বা কারা চায়। ফিরদৌস, এবং একই সঙ্গে একদম শেষে যেটা ব্রাত্য বসু বলছিলেন যে রাজ্যবাসী জানেন যে কারা চায় যে যোগ্যদের চাকরি থাকুক আর কারা চায় যে যোগ্যদেরও চাকরি বাতিল হয়ে যাক, সেটা সবাই বুঝতে পারছেন। একদম বুঝতে পারছেন। তার কারণ হচ্ছে উনি এতক্ষণ বললেন না যে পিছনে এসএসসি চেয়ারম্যানকে দেখিয়ে উনি তো 22 সালে এসছেন, উনি কি করে বলবেন উনি তো ওএমআর চুরি হয়ে গেছে না কি করে। এই চেয়ারম্যান আসার পরে সুপ্রিম কোর্টে উনি বাই নেম ওনার নাম দিয়ে এফিডেভিট করে বলেছেন যে ওই ওএমআরগুলো ডিস্ট্রয় করার পূর্বে মিরর ইমেজ দেখা হয়েছিল। তিনি বাই নেম 2023 সালে অচিন্ত কুমার মণ্ডল ভার্সেস লক্ষ্মী টুঙ্গার ম্যাটারে সুপ্রিম কোর্টের সামনে এফিডেভিট দিয়েছেন। নাম্বার 1। নাম্বার 2, এখন দেখা যাচ্ছে নেই। এবং এই যে শুনানি পর্বে কি কি বলেছেন শুধু ওখানেই শেষ করেননি, আমি আপনাদের এই মাত্র আমি দেখিয়ে দেব যে উনি কি বলেছিলেন। এই দেখুন এই প্যারাগ্রাফে এইটা এফিডেভিটটা কে করছেন, আই সিদ্ধার্থ মজুমদার, সন অফ লেট সুখময় মজুমদার, এজেড অ্যাবাউট 62 ইয়ার্স। আমি বিশ্বাস করি ওনার পিছনে যারা দাঁড়িয়ে আছেন তার নাম নিশ্চিতভাবেই সিদ্ধার্থ মজুমদার, যদি আমি ভুল না করে থাকি। তিনি এই এফিডেভিট করেছিলেন প্যারা 16 মার্চ 2023-এ। প্যারা 7-এ কি বলছেন এই মামলায়, অচিন্ত কুমার মণ্ডল ভার্সেস লক্ষ্মী টুঙ্গার মামলায়, ইট ইজ স্টেটেড দ্যাট দ্য চেয়ারম্যান অফ কমিশন ইন হিজ এক্সিকিউটিভ ক্যাপাসিটি আফটার এক্সপায়ারি অফ 1 year in absence of rules issued executive instruction via letter dated such and such date directing that the answer script, OMRs and the others paper related to be disposed and destroyed as the period of preservation of the same had already expired. The next line is very important.
the same was to be destroyed after scanning in digital form and creating mirror image. শুধু এখানে শেষ হলো না, ওনার পিরিয়ডেই আমি কতগুলো ওই আরটিআইয়ের একটু জবাব দেখি কি বলছেন। নাসরিন খাতুন, তিনি আরটিআই করেছিলেন, আরটিআই করে তার নিজের ওএমআর শিটটি চেয়েছিলেন। কত তারিখে এই জবাবটি পাচ্ছেন? এই দেখুন, দেখতে পাচ্ছেন 12/10/2023। নিশ্চিতভাবে এই সিদ্ধার্থ মজুমদার সাহেবের আমলেই। উইথ রেফারেন্স টু অ্যাপিল পিটিশন ডেটেড সাচ অ্যান্ড সাচ রিসিভড অন 12 May 2023 in respect of first SLST within bracket 80 means assistant teacher 2016 for the classes of 9-10 under RTI Act 2005 as per data stored in Commission's database. I am supply the following information as shot by you. The copy of answer key and OMR sheet within bracket serial number is there in respect of your subject is enclosed herewith. এই তার OMR sheet 2023 সালে আপনি দিয়েছিলেন। এবার একটু বলি যে ওএমআর এই যে বলছেন না যোগ্য অযোগ্য তালিকা আমি প্রকাশ করবো, ওটা করতেই হবে। ওটা হচ্ছে চিহ্নিত বৈধ, চিহ্নিত অবৈধ। কারণ চিহ্নিত অবৈধ যারা তাদের কাছ থেকে টাকা ফেরত নিতে হবে। এটা সুপ্রিম কোর্টের ডাইরেকশন জাজমেন্ট। ফলে এটা আসলে সরকার যেটা করছেন সেটা হচ্ছে আদালতের রায়কে মেনে চিহ্নিত অবৈধগুলোর কাছ থেকে টাকা আদায়ের প্রথম পদক্ষেপ। না হলে ওনারা ভালো করে জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে যাই বলুন না কেন, কন্টেম্প্ট হলে কন্টেম্প্ট ফেস করতে হবে। তারা কন্টেম্প্ট না খাওয়ার জন্য আসলে এই তালিকা প্রকাশ করে আদালতের সামনে গিয়ে বলবে এদের কাছ থেকে টাকা আদায়ের প্রাথমিক পদক্ষেপ এই দেখো আমি তালিকা প্রকাশ করেছি। উকিল মানুষ, উনি আইনি জটিলতা আমার থেকে বেটার বোঝেন। আমার শুধু একজন সাধারণ মানুষ হিসাবে, সাধারণ রাজনীতিবিদ হিসাবে আমার দুটো প্রশ্ন আছে। এক হচ্ছে এই যে যোগ্য অযোগ্য, একদিকে মাননীয় আদালত বলছেন যে এসএসসিকে যোগ্য এবং অযোগ্যর তালিকা এখানে মিরর ইমেজ দেখাতে হবে, অথচ উল্টো দিকে বলছেন কারণ কি যেটা হার্ড ডিস্কে পাওয়া গেছে নাইসার থেকে সেইটা মেনে নেওয়া হবে না। আবার একই সঙ্গে ওনারা বলছেন, হ্যাঁ কিন্তু শেষ করি, কিন্তু একই সঙ্গে ওনারা বলছেন যে হার্ড ডিস্কের ডেটার ভিত্তিতেই আমরা সকলের চাকরি বরখাস্ত করলাম। অর্থাৎ তার মানে এটা কন্ট্রাডিক্টরি একটা ব্যাপার হলো। এইটা যদি আপনি একটু বুঝিয়ে দেন। না, এসএসসি দুর্নীতি করেছে বলে তো আপনারা কেস করেছিলেন, সেই কেসে তার সার্ভারে ডাটা নেই, এটা এসএসসি এভিডেন্স দেওয়ার পরে একেবারে করেছিলেন। সিবিআই দায়িত্ব ছিল, সিবিআই দায়িত্ব ছিল। পার্থদার কাছে যাব। পার্থদা, হ্যাঁ দেখুন, প্রশ্নটা হচ্ছে যে আজকে শুনে ভালো লাগলো যে বৈধ এবং অবৈধ এই সমস্ত যারা চাকরি প্রার্থী আছে তাদের লিস্ট প্রকাশ করা হবে। তার মানে একটা লিস্ট আছে, তার লিস্টটা যদি থাকে তাহলে সেটা এতদিন সামনে এলো না কেন? অনেকবার করেই তো বলা হয়েছে, কলকাতা হাইকোর্টের কাছে তো মধ্যশিক্ষা পর্ষদ এফিডেভিট দিয়ে এইগুলো দিয়েছিল, কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের কাছে কেন এইগুলো দিল না? বরঞ্চ সেখানে এসএসসির পক্ষ থেকে আরও কি বলবো, আরও জটিলতা সৃষ্টি করা হলো। বলা হলো যে আরও মানুষ নাকি টাকা দিয়েছে, যারা পরীক্ষা দিয়ে পাস করেছে তারাও ওই সমস্ত মানে টাকা পয়সা তাদের থেকেও তোলা হয়েছে। ফলে এই যে সুপ্রিম কোর্টে পুরো ব্যাপারটাকে গুলিয়ে দেওয়া হলো, সেই ঘটনাটা না হলে তো আজকে এতখানি যেতই না। আর বারবার মন্ত্রী নিজে বলছেন বৈধ অবৈধ, মুখ্যমন্ত্রী নিজে বলছেন বৈধ অবৈধ। তাহলে বৈধ অবৈধটা এলো কেন? কারা এর জন্য দায়ী? বিরোধীরা এর জন্য দায়ী। এবং আর একটা ব্যাপার হচ্ছে দেখুন, মানে একটা খুব কি বলবো, একটা খুব চিন্তার ব্যাপার যে খুব সম্প্রতি কেন্দ্রীয় সরকার একটা রিপোর্ট দিয়েছে, সেখানে বলছে যে পশ্চিমবাংলায় মাধ্যমিকে 53,137 আর প্রাথমিকে আর মাধ্যমিকে 7,378টা শিক্ষকের চাকরি খালি আছে। চিন্তা করুন, তারপর এই সমস্ত ঘটনাগুলো ঘটলো। এমনও গেছে স্কুল যেখানে একজনও শিক্ষক নেই, ঘন্টা বাজাবার লোকটা পর্যন্ত নেই। আসবো পার্থদা, আমি একটু এখানে দেখাবো যে একটু আগেই অভিজিৎ গাঙ্গুলি তিনি গিয়েছিলেন চাকরিহারাদের আন্দোলনে সলিডারিটি দেখাতে, সেখানে তাকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, দেখাবো। আজকে বলছেন সমস্যার সমাধানের সমাধান আছে, আর আপনি বক্তৃতা করছেন যে আমি যাদের চাকরি খেয়েছিলাম
কত বড় পৈশাচিক উল্লাস যে আমি যাদের চাকরি খেয়েছিলাম আপাতত সুপ্রিম কোর্টের সামান্য স্টে অর্ডারে আটকে আছে। আশা করছি শীঘ্রই এরা মারা যাবে। যাদের মৃত্যু কামনা করেছেন তাদের অনশন মঞ্চে যেতে মনে হলো, কষ্ট হলো না? চূড়ান্ত দ্বিচারিতার রাজনীতি, এদের মুখোশ খুলে দিন, এরাই চাকরি খেয়েছে। আমি এই প্রসঙ্গে আলোচনায় আসব এবং এর পাশাপাশি দেখাবো যে আজকে মনোজ ভার্মা তিনি কি বলেছেন, কারণ সকালেরই আজকে ডেভেলপমেন্ট আজকে দেখা যায় যে কসবা ডিআই অফিসের সামনের যে ঘটনা তার তদন্তের দায়িত্ব দেওয়া হয়, তো তদন্তকারী অফিসার হিসেবে নিয়োগ করা হয় রিটন দাসকে, সেই এসআই যাকে শিক্ষককে লাথি মারতে দেখা গিয়েছিল। যদিও এই নিয়ে শোরগোলের পরপরই সরিয়ে দেওয়া হয়, তাকে দায়িত্ব অন্য অফিসারের হাতে ন্যস্ত করা হয়। একটা ছোট্ট বিরতির পর আমরা ফিরছি এই নিয়ে, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর। আমি একটু দেখাবো যে অভিজিৎ গাঙ্গুলি, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, যিনি এই মামলার ক্ষেত্রে যাকে মেসায়া হিসেবে দেখা হতো, যার উপর ভরসা রেখেছিলেন লক্ষ লক্ষ মানুষ, এবং আমাদের স্মরণকালের মধ্যে আমরা এমন বিচারপতি দেখিনি যে যিনি যেখানে যাচ্ছেন সেখানে তাকে ঘিরে, তাকে দেখার জন্য, তার সঙ্গে সেলফি নেওয়ার জন্য রীতিমতো ভিড় জমে গিয়েছিল। সবাই মনে করছিলেন যে তিনি শেষ আশ্রয়। এরপর তার রাজনীতিতে যোগদান, এই সমস্ত কিছু এখন ইতিহাস। এই অভিজিৎ গাঙ্গুলির কয়েকদিন আগের একটি মন্তব্য, সেটি পোস্ট করে নিশানা করছেন শাসক দলের নেতারা। আমি বিরতির আগে কুণাল ঘোষের যে বক্তব্য শোনালাম, কি বলেছিলেন অভিজিৎ গাঙ্গুলি, শুনুন। তাদের চাকরি আমি খেয়েছিলাম, আপাতত সুপ্রিম কোর্টের একটা সামান্য স্টে অর্ডারে তারা বেঁচে আছে, আশা করছি শীঘ্রই মারা যাবে। ফিরদৌস, শুনলে এখানেই তো প্রশ্ন যে আসলে সলিউশন কেউ চাইছে নাকি জটটাকে দীর্ঘায়িত করা, নতুন জট আমদানি এবং তা থেকে রাজনৈতিক ফায়দা? দেখুন, আমি প্রথম কথা এই মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করি না, আমি ভিন্নমত পোষণ করি। কেউ মারা যাক বা কারোর মৃত্যু কামনা এটা কখনোই কাঙ্ক্ষিত হতে পারে না। দ্বিতীয় কথা বলি, দেখুন এই আমি রাজনীতিবিদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা বলছি না, আমি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা যদি বলি তাহলে কিন্তু তিনি মূলত যাদের চাকরি টার্মিনেট করেছিলেন সেটা হচ্ছে যে যারা অযোগ্য, পুরোটা ক্যান্সেল করেননি। তৃতীয় আরেকটি কথা বলে যা শেষ করব, দেখুন এই যোগ্য অযোগ্য সেগ্রিগেশন সম্ভব হয়নি বলেই কিন্তু, এবং এই পদ্ধতিটি ত্রুটিপূর্ণ ছিল বলেই কিন্তু পুরোটি বাতিল হয়েছে। আর সুপ্রিম কোর্টের রায় যদি দেখেন সেখানে কিন্তু ট্যাবুলার চার্টে বলাই আছে যে এসএসসি বিভিন্ন সময় যে তথ্য দিয়েছে সেখানে কিন্তু তারা চেষ্টা করেছেন চিহ্নিত করতে, কিন্তু তারা কখনোই বলেননি এটাই একেবারে কনক্লুসিভ। অভিজিৎ গাঙ্গুলি একজন জনপ্রতিনিধি, একজন সাংসদ, তিনি বলছেন যে এই চাকরি, যাদের আমি চাকরি খেয়েছিলাম, হ্যাঁ কিন্তু তাই তো, তার কারণ হচ্ছে উনি তো বলছেন এই ফিরদৌস, এবং তিনি আশা করছেন যে কিছুদিন পরে তারা মারা যাবেন। যাদের কথা বলা হয় তার মানে যারা টাকা দিয়ে তৃণমূল নেতাদের টাকা দিয়ে, মমতা ব্যানার্জির মতো নেতাদের টাকা দিয়ে অবৈধভাবে চাকরি পেয়েছেন এবং আমাদের সমাজকে কলুষিত করেছে। আমার তোমার ছেলেমেয়েরা সেই শূন্য পাওয়া টাকা দিয়ে যারা টিচার হয়েছেন তাদের থেকে পড়াশুনো করছেন, তাদের কথা উনি বলেছেন। এবং আজকে যদি ভাবো তো যেই কথা বলছে যে আজকে নাকি ইমেজ প্রকাশ করবে, সেই ইমেজ প্রকাশ করার সেই সিবিআই তদন্ত কে দিয়েছিলেন? এই অভিজিৎ গাঙ্গুলি। তারই ইমেজ বার করে আজকে যোগ্য এবং অযোগ্য তবুও যে সুপ্রিম কোর্টের রায় আছে সেটাকে ওনারা প্রকাশ করবেন, এবং সেটা কিন্তু অভিজিৎ গাঙ্গুলির জন্যই হচ্ছে। সুতরাং গুলিয়ে ফেললে হবে না। যাদের কাছে প্র্যাকটিক্যালি রাজনীতির মূল ইস্যুগুলো প্রাসঙ্গিক নয় তারাই ষড়যন্ত্র করে সরকার ফেলার পরিকল্পনা করে। অভিজিৎ বাবুরা, বিজেপিরা 82,000 শিক্ষকের উপর লাঠিপেটা করে উত্তরপ্রদেশে, তাই এই রাজ্যে বিজেপি বিরোধী দলের অবস্থানে থেকে হনুমান জয়ন্তী করবে, রামনবমী করবে, কিন্তু 26,000 চাকরি দুর্নীতি নিয়ে কোনো কথা বলবে না। 26,000 চাকরি দুর্নীতির দুটো মুখ, শুভেন্দু আর মমতা। বিচার চাইতে আমি একটু দেখাবো যে যেটা আমি একটু আগে বলছিলাম যে রিটন দাস, তাকে এই কসবা ডিআই অফিসের সামনে গতকাল যে খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তার পুলিশি তদন্তের যে তদন্তকারী অফিসার করা হয়েছিল জানিয়ে বিতর্কের ঝড় ওঠে। তারপর তাকে সরিয়ে দেওয়া হয় এবং আজকে কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা, তাকে যখন এ নিয়ে প্রশ্ন করা হয় তিনি বলেন যে আসলে একটা সিস্টেম আছে, একটা ফাইল সিস্টেম আছে, যে কেসগুলো রেজিস্টার্ড হয় সেটা পরপর একজন বাই ডিফল্ট একজন অফিসার, একজন তদন্তকারী অফিসারের সঙ্গে সেগুলো ট্যাগড হয়ে যায়। যেমনভাবে রিটনের কাছে গেছিল, পরবর্তীকালে তারা সেটা
চেঞ্জ করে দেন। কি বলেন মনোজ ভার্মা, একটু শোনাবো। যে ডিউটি অফিসার থাকে, হি উইল মেনটেন দ্য ফাইল, সো অল দ্য ইনসিডেন্টস উইল বি অ্যাটেন্ডেড বাই হিম, অ্যান্ড নর্মালি যখন কোনো এফআইআর হয়, হি ইজ দ্য আইও। মানে দিস ইজ দ্য প্র্যাকটিস, দিস প্র্যাকটিস ইজ গোয়িং অন ইন কলকাতা পুলিশ, অনেকদিন ধরে এই প্র্যাকটিস আছে। সেই হিসাবেই কেসে যখন রেকর্ড করা হয়েছে, হি ইজ রেকর্ডেড অ্যান্ড হি ওয়াজ দ্য আইও, কিন্তু পরে আইওকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। মানে অ্যাজ পার, মানে এটা শুধু এই কেসেই হয়েছে এটা নেই, এই দিস ইজ এ নর্মাল প্র্যাকটিস। আগেও বহুবার, মানে ইফ ইউ সি দ্য হিস্ট্রি, আমরা জানি অ্যাটলিস্ট দ্যাট যখন দেখা হয় দ্যাট আইওদের উপর চাপ আছে বা অন্য কিছু আছে, this is done maybe on the same day or next day, whatever is done, but it is not the rule that ওই আইও হবে ওই তদন্ত করবে। চেঞ্জ করা হয়, বহুবার চেঞ্জ হয়েছে, and this is a normal practice, অনেক দিন ধরেই এই প্র্যাকটিসটা আছে। আমাদের কাছে যতটা ইনফরমেশন ছিল ইমিডিয়েটলি, মানে যখন আমি যে খবর পেয়েছি, আমি সবাইকে অ্যালার্ট করলাম দ্যাট এইরকম একটা প্রোগ্রাম হতে পারে। আমার তন্ময়ের কাছে এখানে প্রশ্ন, যে এটা যদি নর্মাল প্র্যাকটিস হয়ে থাকে তাহলে তো আরও সতর্ক হওয়া উচিত ছিল, কারণ গতকাল আমরা ওই রিটন দাস, ওই সাব ইন্সপেক্টরের যে শিক্ষককে লাথি মারার ছবি দেখেছি, সেই ছবি দেখে সবাই শিউরে উঠেছেন। তাহলে তো আরও সতর্ক হওয়া উচিত ছিল। কেন এই বিতর্কের জন্য, এই শোরগোলের জন্য, এই মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় এই প্রতিবাদের জন্য অপেক্ষা করতে হলো কেন? তাহলে কি এটা নজর করেননি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? না, সেটা পরিষ্কার করে সেটা দায়সারা ভাব নয়। মাননীয় নগরপাল তো পরিষ্কার করেছেন যে একটা সিস্টেমে এটা হয় এবং সেই সিস্টেমে ওটা হয়েছিল, এবং তারপরে যখন রিভিউ হয়েছে, রিভিউ হয়ে দেখা গেছে যে ওই নামটা তন্ময় আমরা এই লালবাজারে দেখেছি যে প্রেস কনফারেন্স করে যাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে দেখানো হয়েছিল, পরে দেখা গেছে সে বিতর্কিত অভিজ্ঞ, সেটাও তো আমরা দেখেছি। এই রিটন যে লাথি মারছে তার কাছে তদন্তের ভার যাচ্ছে। এই রিটন দাসের কার্যকলাপ যে ঠিক নয় সেটাও তো প্রেস কনফারেন্স করে মাননীয় মুখ্য সচিব এবং নগরপালই সেদিন বলেছিলেন। সুতরাং এটা একটা নর্মাল প্রসেস, সেটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। এই পুলিশ আপনি যেদিনকে হয়েছে তার পরের দিনই পাক সার্কাসে ওয়াকআপ বিল নিয়ে কি অবস্থা করেছে, সেখানে পুলিশ কোনো রকম কোনো খোঁজ করেনি। পুলিশের সামনে দাঁড়িয়ে ওখানে কোনো রাজনৈতিক প্রতারণা, আপনার স্যাফরন ফ্ল্যাগ খুলে ফেলছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো আজকে তুমি চারিদিকে, কলকাতার চারিদিকে কি ভয়ানক পরিস্থিতি হয়ে রয়েছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ভাঙচুর করে দিচ্ছে তোমার হিন্দুদের ঘর বাড়ি, তোমার ধুলিয়ানে, তোমার মোথাবাড়িতে যেরকম হয়েছে সেরকম আজকে ধুলিয়ানে ঘটেছে। পুলিশের সামনে দাঁড়িয়ে হচ্ছে, পুলিশ দাঁড়িয়ে দেখছে, এটা হচ্ছে পুলিশ। আর পুলিশ কোথায় গিয়ে আজকে বেশি সক্রিয় করছে, আজকে আমাদের পড়াশোনা করেছে, তার মধ্যে এসব সুস্থে ঢুকে দিচ্ছে, যার প্রতাপ রায় চৌধুরীর মতো তৃণমূলের। আচ্ছা, সব প্রীতম দা একদম কারেক্ট পয়েন্ট আউট করেছেন। তৃণমূল কংগ্রেস পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ সেই কাজটাই করছে যাতে বিজেপির রাজনীতি সুবিধা হয়। আমি যে আপনি কারেক্টলি শুরু করেছেন, বিরোধীদের ষড়যন্ত্র, আসলে শুধু ষড়যন্ত্র কি বিরোধীরা করছে? ষড়যন্ত্র তো মমতা বন্দ্যোপাধ্যায়ও করছেন যাতে বিজেপির মাটি শক্ত হয়। ধর্মীয় ইস্যুতে, সাম্প্রদায়িকতার ইস্যুতে পুলিশ হাত গুটিয়ে বসে থাকবে, পুলিশ লুকিয়ে যাবে, আর শিক্ষকদের বিরুদ্ধে পুলিশ বীরপুঙ্গব হয়ে রাস্তায় নামবে। এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্র। আর বিজেপির রাজনীতি হচ্ছে গরুর রচনা লেখার মতো, যাই ঘটনা ঘটুক ফাইনালি এসে গরুর রচনাতে পড়বে। নদী বললেও নদীতে গরু আমি পার্থদার কাছে প্রসঙ্গে একটু আসবো। পার্থদা, হ্যাঁ দেখুন, সেটা সবচেয়ে যেটা মজার ব্যাপার হচ্ছে যে সমস্ত শিক্ষকরা আলোচনা শেষে বেরিয়ে এসে তারা বললেন যে সরকার পক্ষের মন্ত্রী নাকি বলেছেন যে তারা খুব দুঃখিত, এরকম একটা ঘটনা ঘটেছে, পুলিশ তাদের উপর এরকম অত্যাচার করেছে, এবং তারপরে মন্ত্রীমশাইয়ের বক্তব্যে কিন্তু আমরা সেটা খণ্ডন হতে দেখলাম না। অর্থাৎ ধরে নেওয়া যায় যে মন্ত্রীমশাই এরকম কথা বলেছেন। আবার একই দিকে দেখুন সরকারের আর একটা অংশ পুলিশ, তারা কিন্তু এই রকম বক্তব্য রাখছে এবং স্বতঃপ্রণোদিত হয়ে তারা শিক্ষকদের বিরুদ্ধে মামলা করেছে, এবং তাদের বক্তব্য হচ্ছে যে পুলিশ কোন পরিস্থিতিতে লাঠি চালাতে বাধ্য হলো সেটা নিয়ে তদন্ত হচ্ছে। আমি এই জায়গাতে যেহেতু এই প্রসঙ্গ তুললেন প্রীতম, আমি আরেকটি ঘটনার কথা দেখাবো। সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি
বলছেন বাড়িতে অস্ত্র রাখতে এবং প্রয়োজনে তা প্রয়োগ করতে। দেখুন, যারা নিরীহ মানুষ আছেন, আগামী দিনে আপনারা আপনাদের আইনগত পদ্ধতিতে যে যে অস্ত্র রাখা যায় বাড়িতে রাখুন, এই পুলিশের উপর ভরসা করবেন না। প্রীতম, না আজকে তো একদম ঠিক বলেছে, আমরা তো সমর্থন করি যে আইনগত আমি ফিরদৌস একজন লয়ার, ফিরদৌসের কাছে আসবো। ফিরদৌস, এই যে নিদান, এটা আইনসম্মত? বলতে দাও না প্রীতম, বলতে দাও। দেখুন, লাইসেন্স অস্ত্র রাখা আর এইভাবে রাস্তায় দাঁড়িয়ে আপনারা লাইসেন্স অস্ত্র রাখুন, আমি যদি তর্কের ক্ষেত্রে ধরে প্রয়োগ করুন, এইটা বলার মধ্যে যে ইনসাইটমেন্ট আছে সেটা পরিষ্কার। দ্বিতীয় কথা বলি, প্রথম আপনার আলোচনা মূলত বিষয় ছিল আজকে যে সরকারকে কেউ ফাঁদে ফেলতে চাইছে কিনা বা প্রেসিডেন্সিয়াল রুল হতে পারে কিনা। দেখুন, আমি বলি একজন আইনজীবী হিসেবে, এসআর বোম্বাই কেসের পরে প্রেসিডেন্সিয়াল এই যে প্রোক্লামেশন, এইটা করার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে আরবিটারিলি কখনোই কোনো একটি নির্বাচিত সরকারকে এখন আর ফেলা যায় না, ওইভাবে প্রেসিডেন্সিয়াল প্রোক্লামেশন করা যায় না। ফলে দেখুন, একদিকে দেখছি এই যে ইনসাইটমেন্ট হচ্ছে, আমি একদিকে দেখছি পুলিশের অতি সক্রিয়তা, অপরদিকে দেখছি পুলিশের নিষ্ক্রিয়তা। আইনগতভাবে কোনোটিই কাম্য নয়। পুলিশ তারা আইন শৃঙ্খলা তারা বজায় রাখবেন, ল অ্যান্ড অর্ডার মেনটেন করা সেটা তাদের প্রশাসনিক দায়িত্ব। দুর্ভাগ্য হলেও সত্য, এখন দেখছি যে তারা প্রশাসনিক দায়িত্ব সেটা পালন করছেন না। সৈকত একজন বিধায়ক, একজন জনপ্রতিনিধি, তার গলায় ইনসাইটমেন্টের সুর। শুধু আজকে দিবাকর বাবুর বক্তব্য নয়, আজকে মালদাতে ডিএম অফিস অভিযানে বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ যে বক্তব্য রেখেছেন, বলছেন মালদাতে রামনবমীর দিন সংখ্যালঘু মানুষরা শরবত দিয়ে হিন্দু ধর্মকে কলঙ্কিত করেছেন, প্রকাশ্যে উস্কানি দিচ্ছেন, মারের নিদান দিচ্ছেন। এই সমস্ত লোকেদের বিরুদ্ধে কেন রাজ্যের সরকার কোন রকম এফআইআর করবে না? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কেন হাত গুটিয়ে বসে থাকবে? আর এই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ রাত্রিবেলা ডাক্তারদের বের যাবে, শিক্ষকদের বাড়ি দিয়ে। আমি যেটা বলছিলাম, প্রীতম চিৎকার করছিল, সময় নেই একদম। বাংলার মানুষ রামনবমীর দিন বুঝিয়ে দিয়েছে এবং বাংলার পুলিশও বুঝিয়ে দিয়েছে যে এখানে বাইরে থেকে বিজেপি লোকজন এনে যে দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা করেছিল এই দিবাকরদের মতো লোক, এরা ক্রিমিনাল। তাদেরকে বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে বাংলার মাটি সম্প্রীতি করা যায় না, সেই জন্যই বাংলার মাটিতে বিজেপি আগামী দিনেও শূন্য, কারণ এখানে সম্প্রীতি থাকবে। আজকে চাপদানি থেকে শুরু করে ধুলিয়ান থেকে শুরু করে এখন পুলিশ দাঁড়িয়ে রয়েছে, কটা ভিডিও দেখতে যাও, তোমার সাথে অবশ্যই আছে ওপিয়াদি, আমি ওর সময় বলিনি, সেখানে দাঁড়িয়ে ভাঙছে, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিজ্জত আমাদের সময় একদম ডেফিনেটলি 26,000 চাকরি বাতিল হয়ে গেছে, যার মধ্যে বড় অংশই আসলে যোগ্য চাকরি প্রার্থী। তাদের যে দাবি দাওয়া সেটা অত্যন্ত সঙ্গত, তাদের যে ক্ষোভ, বিক্ষোভ, হতাশা সমস্তটা অত্যন্ত সঙ্গত, কিন্তু কোথাও তাদের ঢাল করে কি রাজনীতির ষড়যন্ত্র সেটাকে এক্সিকিউট করার চেষ্টা করছে কোনো শক্তি? এই প্রশ্ন আরও একবার সামনে এনে দিল গতকাল কসবা ডিআই অফিসের সামনের ঘটনা। আপাতত এখানেই শেষ করছি, একটু পরেই দেখুন পলিটিক্স অঙ্কুরের সঙ্গে। দেখতে থাকুন কলকাতা টিভি।